বর্তমানে নারী সমাজ মৃত্যুর পরও সুরক্ষিত নয়, এটা প্রমাণিত হয়েছে বহুবার বহু দেশে। তবে আজকে যে এই ঘটনার প্রমাণ পাওয়া গেছে সেটা বাংলাদেশের চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ঘটনা। এই মেডিকেলের লাশ করে দুই কিশোরীর মৃতদেহে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। এই দুই মেয়ের মৃতদেহে যখন কিছু স্যাম্পল নিয়ে টেস্ট করা হয় তখন একজন পুরুষের বীর্য পাওয়া গেছে। এর আগে 12 বছর বয়সী অন্য আরো এক মেয়ের এবং 32 বছর বয়সী এক নারীর মৃতদেহের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে লাশ ঘরে। আর এই প্রতিটি ঘটনার সঙ্গে লাশ ঘরের সিকিউরিটি সেলিম নামে এক ব্যক্তির নাম উঠে আসে। আর এইসব তিনি করেছে সেটা তিনি নিজেই স্বীকার করেছে। নারী ও একাধিক শিশু কিশোরের লাশের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন তিনি। ভাবা যায় এই সমাজ কোন দিকে যাচ্ছে। মৃত্যুর পরেও কোনো নারী সুরক্ষিত থাকতে পারছে না। মৃত্যুর পর ধর্ষণের শিকার এইসব দেখে শুনে এক মেয়ের বাবা যখন বলেন, মরার পর হসপিটালের হেফাজতে আমার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, এ কথা শুনলে জানলে বুক ভেঙে যায়। তখন মনে হয় এর চেয়ে হৃদয় বিদারক হাহাকার আর কিছু হতে পারে না। তবে সম্প্রতি ঠিক এমনই ঘটনা ঘটেছে পাকিস্তানেও। পাকিস্তানের মৃতদেহের সাথে ধর্ষণের ঘটনা আজকের নয়, বরঞ্চ বহুদিন ধরে ঘটে আসছে। 2011 সালে এক মহিলার মৃতদেহ কবর থেকে তুলে ধর্ষণের ঘটনায় কবরের পাহারাদার মোহাম্মদ রিজওয়ানকে গ্রেপ্তার করা হয়েছিল। রিজওয়ান পুলিশের জেরায় স্বীকার করে যে ওই মহিলার মৃত শরীরের সাথে তিনি 48 বার ধর্ষণ করেছিল। আবার রিসেন্ট 2021 সালে পাকিস্তানের জেলা ঠাট্টায় 14 বছরের এক মৃত মেয়ের দেহ কবর থেকে তুলে ধর্ষণ করে মোহাম্মদ রফিক নামে এক ব্যক্তি। এরপর 2022 সালে পাকিস্তানের অন্য এক মেয়ের মৃতদেহ গণধর্ষণ করার অভিযোগে 17 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে এর বাইরেও বহু ঘটনা ঘটেই চলেছে যেগুলি মিডিয়ার নজর এড়িয়ে যায়। এই ধরনের ঘটনা বর্তমানে পাকিস্তান ও বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে। আর এইসব ঘটনার পেছনে মানুষের মানসিক ব্যাধির কারণে হচ্ছে। এই রোগটির নাম হচ্ছে নেক্রোফিলিয়া। এটি একটি মানসিক যৌন ব্যাধি যা শুধুমাত্র মৃত মানুষের সাথেই সেক্স করার অনুভূতি জাগে, জীবিত মানুষের সাথে নয়। এই নেক্রোফিলিয়া কি কারণে হয়, কেন হয়, কাদের মধ্যে এই রোগ দেখা দিতে পারে, এইসব বিষয় একটু পরে আলোচনা করছি। 2020 সালে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি হসপিটালে ডোমের কাজ করা যতন কুমার লাল মুন্না মর্গে আসা মৃত নারীদের ঠিক এভাবেই ধর্ষণ করেছিলেন। তিনি তার মামার সাথে ওই হাসপাতালে মর্গের সহযোগী হিসেবে কাজ করতেন। সে বলে, 2-3 বছর ধরে আমি এই লাশের সাথে এই কাজ করে আসছি। ধর্ষণ করাই এক ধরনের মানসিক বিকৃতি, আর মৃত নারীকে ধর্ষণ করা আরো ভয়াবহ মানসিক বিকৃতি। ঘটনাটি ঘটে 2020 সালে। প্রায় 11 থেকে 17 বছরের 5 জন মেয়ে বিভিন্ন কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। এরা পরিবার বা অন্য কোনো লোকজনের দুর্ব্যবহার, যৌন হয়রানি, ব্ল্যাকমেইল, অবহেলা, নির্যাতন এইসব থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেও তারা আদতে কিন্তু সামাজিক বিভীষিকার হাত থেকে বাঁচতে পারেনি। ওই হাসপাতালের মর্গে তাদের লাশগুলিকে পোস্টমর্টম করার পর সেখানে মৃত অবস্থায় ধর্ষণের শিকার হতে হয় তাদের। বিষয়টা কোনো সুস্থ মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব। সাধারণত মৃতদেহ মানুষের মনে এক তীব্র আবেগের সৃষ্টি করে, মানুষের মনে দুঃখবোধ তৈরি হয় ও মৃত ব্যক্তির প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন জন্মায়। আর এইসব কারণে মৃতদেহের প্রতি সম্মান দেখানোর প্রথা বা রেওয়াজ প্রতি সমাজে, প্রতিটি ধর্মে আছে। এমনকি যদি সেই মৃত ব্যক্তি তোমার শত্রু হয় তবুও তুমি তাকে মাফ করার কথা ভাবো। আর যেখানে জীবিত কোনো নারীর প্রতি কোনো মানব যতই আকৃষ্ট হওয়ার কথা ভাবুক না কেন, মৃত অবস্থায় সেই দেহের প্রতি সেই অনুভূতি আর কাজ করে না। আর এটাই স্বাভাবিক। কিন্তু এরপরেও যে সমাজে কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটে তা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জা। মৃতদেহের সঙ্গে এমন বিকৃতি কর্মকাণ্ডের প্রবণতা নিয়ে 16 শতক থেকে 19 শতক পর্যন্ত বিভিন্ন ধরনের মেডিকেল স্টাডি করা হয়। বহু বছর আগেও এই রকমের ঘটনা কিন্তু ঘটেছে, কিন্তু তখন মানুষের আলোচনায় বা সোশ্যাল মিডিয়ায় আসেনি। অনেকের মতে প্রাচীন মিশরের এরকম অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বলে গ্রিক ঐতিহাসিকবিদ হেরোডোটাস লিখেছিলেন। মিশরীয়রা এইসব ভয়ে নাকি তাদের পরিবারের সুন্দর মেয়েদের মৃতদেহ 3-4 দিন ধরেই ঘরের মধ্যে রাখত, তারপর পরে গোপনীয়তার সাথে সংরক্ষিত করে দিত। নানা দেশের বিভিন্ন সমাজে এইরকম ঘটনার সংবাদ পাওয়া যায় বিভিন্ন সময়ে। নেক্রোফিলিয়া হলো একটি সামাজিক মানসিক রোগ। এটি এমন চরম পর্যায়ে চলে যেতে পারে যে মানুষের নিজের চিন্তা ভাবনাকে শুধুমাত্র যৌন কর্মকাণ্ডের দিকে সিগন্যাল দেয়, যেটা জীবিত মানুষ হোক বা মৃত। তবে এই নেক্রোফিলিয়া দেখা গেছে শুধুমাত্র মৃত মানুষের প্রতি আসক্তি জাগায়। এই নেক্রোফিলিয়া কেন হয় এই সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকলেও এর সঙ্গে ব্যক্তির জেনেটিক ও পরিবেশের সম্পর্ক আছে। কখনো কখনো পরিস্থিতির কারণেও এটি হতে পারে। সমাজে নেক্রোফিলিয়া আক্রান্ত মানুষ খুব একটা দেখা যায় না। এর
পরেও অনেকে মনে করেন যে ধারণার চেয়ে হয়তো বেশি আছে এই রোগ। একটি রিপোর্টে দেখা গেছে যে নেক্রোফিলিয়া আক্রান্ত ব্যক্তিরা তাদের শতকরা 57% কোনো না কোনোভাবে বা পেশাগতভাবে মৃতদেহের কাছে যাওয়ার চেষ্টা করে বদ উদ্দেশ্য নিয়ে, যেমন ডোম, মর্গেজ সিকিউরিটি, কবরস্থানের পাহারাদার। এইসব পেশার কিছু ব্যক্তির মধ্যে দেখা যায়। এইসব রোগীর ক্ষেত্রে প্রাথমিকভাবে কয়েকটি লক্ষণ কাজ করে থাকে, যেমন যাদের দুর্বল আত্মবিশ্বাসে জীবনের চরম কোনো ক্ষতির শিকার, আর সব থেকে জঘন্য ও বিকৃতি মন ও চিন্তা ভাবনা, অথবা যারা এমন ভাবে যে এমন একজনের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে যাতে তাকে কোনোরকম ভাবে বাধা না দিতে পারে। এছাড়া কেউ কেউ মৃত মানুষের ওপর শক্তি প্রদর্শন করে নিজের দুর্বল আত্মবিশ্বাসকে স্ট্রং করে। তারপর যেটা সব থেকে বেশি কাজ করে সেটা হলো হ্যালুসিনেশন ও চরম পর্যায়ে যৌন ইচ্ছা। তবে যাই হোক, এই ব্যাপারগুলো এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার। কিছু কিছু ক্ষেত্রেও জীবজন্তুর মধ্যেও এইসব আচরণ দেখতে পাওয়া যায়। বাংলাদেশে এরকম ঘটনা প্রথম শোনা গেলেও এরকম কেস আগেও যে ঘটেছে তা কিন্তু স্পষ্ট। যে মৃত মেয়ের সাথে এরকম কর্মকাণ্ড ঘটিয়েছিল মুন্না নামে সেই ছেলেটি, তার বয়স কিন্তু মাত্র 20 বছর ছিল। খারাপ পরিবেশ, অশিক্ষা, আর তার নাকি আগে থেকে মানসিক কোনো ডিসঅর্ডার ছিল যা সাইকোপ্যাথেটিক আচরণের পূর্ব লক্ষণ। আর এইসব কাজ একদিনের চিন্তাভাবনায় করা যায় না, বহুদিন আগে থেকেই এই রকমের নেগেটিভ চিন্তাভাবনাকে সেট করতে হয়। কয়েক বছর আগে সুইডিশ লেবার এর কিছু ব্যক্তিগণ এই নেক্রোফিলিয়াকে বৈধতা দেওয়ার দাবি তুলেছিল। তারা বলেছিল মানুষের উচিত মৃত্যুর পর তার দেহ কি হবে। তবে এইসব দাবি কোনোভাবেই স্বীকার্য নয়। যারা এইসব জঘন্য দাবি করেছিল তারা আসলে এই রোগী আক্রান্ত। এইসব কাজকে যে কোনো দেশই কোনোভাবেই স্বীকার বা গ্রহণ করবে না। প্রত্যেক দেশেরই এর জন্য স্ট্রং আইন ব্যবস্থা এবং সব দেশেই এগুলো শাস্তিযোগ্য অপরাধ। আসলে সামাজিক সুস্থতার ক্ষেত্রে আমাদের উচিত গঠনমূলক পথে এগিয়ে যাওয়া। আমাদের যদি এই জাতীয় অপরাধকে মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করে শুধুমাত্র শাস্তি দেওয়ার পথে যাই, তাহলে অপরাধীর সংখ্যা আরো বাড়বে, এতে কমবে না। সেলিম ও মুন্না এই দুই জনের অপরাধ কিন্তু শাস্তিযোগ্য। এর পাশাপাশি কোনো সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর দ্বারা তার মেন্টাল ডিসঅর্ডারকে স্টাডি করা এবং তাকে সুস্থ স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা। যথাযথ চিকিৎসা না করিয়ে শুধু শাস্তি দিলে তাকে কিছু সময়ের জন্য সমাজ থেকে দূরে রাখা যাবে ঠিকই, কিন্তু তার জঘন্য মানসিক চিন্তাকে ঠিক করা যাবে না। তবে এইসব কাজের জন্য চরম শাস্তি দেওয়াই বাহুল্য। তবে বাংলাদেশে এইসব ঘটনা বর্তমানে হসপিটালে ঘটছে, কিন্তু পাকিস্তানে এই ঘটনা দিনের পর দিন চরম পর্যায়ে বেড়ে চলেছে। আর এইসব ঘটনাকে বন্ধ করার জন্য মৃতদেহের কবরের উপর তালা লাগানো হচ্ছে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা কবরের ভেতরে ঢুকে মাটির নিচেই যৌন সম্পর্ক করছে দিনের পর দিন। পাকিস্তানের এই কেসটাকে যদি ডিটেলভাবে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। আর এরকমই প্রেজেন্ট, পাস্ট ও ফিউচারের ঘটে যাওয়া বিভিন্ন ধরনের মিস্টিরিয়াস ঘটনাকে জানতে চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকেন। থ্যাংক ইউ।